আজকে আমি এখন যে বইটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে দুই মলাটের দুনিয়া। লেখক অভিক মোহন দত্ত, আর প্রচ্ছদ করেছেন দিবাকর চন্দ। আর এর বইটার প্রকাশক হচ্ছে অন্তরীপ। এই বইটা আমি বিয়েতে পেয়েছিলাম। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, যিনি নিজেও একজন সুলেখক, তিনি আমাকে এই বইটা উপহার দিয়েছিলেন। বইটা আমি মূলত ফিকশন পড়ি, কিন্তু নন ফিকশন সেরকম পড়া হয় না, কিন্তু এই বইটা পড়েছি এবং কেমন লেগেছে, কি মনে হয়েছে জানি না কতটা গুছিয়ে বলতে পারবো, কারণ এর আগে কোনো রকম প্রস্তুতি এটা নিইনি। জাস্ট যা মনে হচ্ছে বলছি। তো বইটা শুরু হচ্ছে এমন একটা জায়গা থেকে, দেশভাগের পর উদ্বাস্তু একটি পরিবার চলে আসে। তখন তাদের সঙ্গী ছিল একটি বই, তাও উত্তরাধিকার সূত্রে পাওয়া, কাশিরাম দাসের মহাভারত। তারপর সেই বইয়ের পাতায় পাতায় এই পরিবারটির একটি ছবি তৈরি হতে থাকে, এই পরিবারের স্মৃতি তৈরি হতে থাকে। এই পরিবারটা অদ্ভুতভাবে সেই বইয়ের সাথে জড়িয়ে যায়। তারপর সেই বইটার কথা ওই প্রথম চ্যাপ্টারেই শেষ, কিন্তু তার পরের প্রত্যেকটা চ্যাপ্টারে ধাপে ধাপে লেখক তুলে ধরেছেন যে ওনার পাঠক জীবন কিভাবে শুরু হয়েছিল, এবং সেই পাঠক জীবনের বীজ বপন যে পরিবারে অনেক আগেই হয়ে গেছিল সেইটা। আমার সেই জায়গাটা পড়তে পড়তে কিছুটা নিজের ছোটোবেলার কথা মনে হয়েছে, কারণ আমার মা বাবারও ওরকম লাইব্রেরি ছিল, এখনও আছে। আমি নিজে লাইব্রেরি বানাতে চেষ্টা করছি, নিজস্ব একটা। এবং মা বাবা মামা এদের সেই লাইব্রেরিটা আমার কাছে ছিল একটা রহস্য ভাণ্ডার। সেখানে অদ্ভুত অদ্ভুত বইপত্র পাওয়া যেত। ওনার লেখা থেকে আমি সেই জায়গাটা খুবই রিলেট করেছি এবং আমার সেই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। বইটা ভালো লাগার অন্যতম আর একটা কারণ হলো, আমি যেসব বই থেকে আমি অন্য বইয়ের সাজেশন পেয়ে যাই, অন্য বইয়ের নাম পেয়ে যাই, অন্য বই সম্বন্ধে আগ্রহ বাড়ে, আমি সেই বইগুলোকে ভীষণ ভালোবাসি। এই বইটা পড়ার পর যেরকম আমি অনেক বইয়ের সাথে সাথে একটি বিশেষ বইকে বেশি করে মাথায় হাইলাইট করে রেখেছি, সেই বইটি হচ্ছে রতন ভট্টাচার্যের লেখা একটি বই। আমি রতন ভট্টাচার্যের কোনো লেখাই পড়িনি দুর্ভাগ্যবশত, তো আমার এই লেখকের লেখা পড়ে রতন ভট্টাচার্যের লেখা বই পড়ার ইচ্ছে হয়েছে, এবং আমি এক্ষুনি দেখে নিলাম যে বইটি আমি প্রথম পড়ব সেটা হচ্ছে এখানে যে বইটির কথা উল্লেখ আছে, 25টি গল্প রতন ভট্টাচার্যের। তবে উনি কি শুধু বই নিয়ে আলোচনা করেছেন এই বইতে? তা না, উনি বই ছাড়াও মানুষ নিয়ে আলোচনা করেছেন, এবং তারা শুধুমাত্র একটি মহাদেশে বা একটি দেশে সীমাবদ্ধ নয়, একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। উনি কাজের প্রয়োজনে, পড়াশোনার প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং বিভিন্ন দেশের মানুষের সাথে তার আলাপ হয়েছে। কিন্তু প্রত্যেক দেশের প্রত্যেক সময়ের মানুষের মধ্যে কিছু এমন আদিম আকুতি থাকে, আদিম অনুভূতি থাকে, যে অনুভূতিগুলো শাশ্বত, সর্বকালীন। এবং সেই কারণেই লেখক নিজের পড়া কোনো উপন্যাসে, গল্পে, জীবনীতে তাদের প্রত্যেকের ছাপ আগে থেকেই পেয়ে গেছেন, বা তাদের সেই দুঃখগুলো তার খুব চেনা। আর আমার একটা জিনিস মনে হয়েছে বইটা পড়তে পড়তে, আমি আগেও সেটা মনে করতাম, কিন্তু এই লেখাটা পড়তে পড়তে আমি এটাও উপলব্ধি করেছি যে সত্যি সবাই আসলে আমাদের আমাদের মূল চাওয়া পাওয়াগুলো খুব আলাদা নয়, আমাদের মূল অনুভূতিগুলো খুব আলাদা নয়। আমরা দেশ কাল সব কিছুর বেড়াজাল ডিঙিয়ে যদি ভাবতে পারি, আমরা ভেতরে আমাদের যা যা পার্থক্য সেগুলো খুবই বাহ্যিক। আমরা আসলে সবাই এক। আমরা যদি সেভাবে ভাবতে পারতাম, জীবনটা অনেক সহজ হতো, কিন্তু সত্যিটা এতটাই সহজ। আমি এখন এই বইটা একটা জায়গা পড়ব, সেইখানে ওকিনাওয়া বলে একটি দ্বীপের এক নেটিভের কথা বলা আছে, যার নাম সাওরি সান। সাওরি সানের সাথে লেখকের কথা হচ্ছে। লেখক তাকে প্রশ্ন করছেন, আচ্ছা সাওরি সান, তোমার মেয়েরা তো এ যুগের বাচ্চা, পুরনো ওকিনাওয়ান গোষ্ঠী যাপন, পরিবার প্রথা, টেকনোলজি পরিহারের অভ্যেস এসব মানিয়ে নিতে পারছে ওরা? ওদের রোজকার জীবনে যা পাচ্ছে তা কি ওরা ওখানে গিয়ে পায়?
ভালো লাগে ওদের। সাউরি তাতে খুব শান্তভাবে উত্তর দিচ্ছেন যে সব কিছু সব জায়গায় পেতে হবে কেন, ইনফ্যাক্ট সব কিছুর খোঁজ সব জায়গায় করতেই বা হবে কেন। ওদের রোজকার দৌড়নোর জীবনে যা পাচ্ছে সেটা পুরনো ওকিনাওয়ান জীবনে পাবে না, আবার ওকিনাওয়ান যাপনে যা রয়েছে সেটা রোজকার জীবনে পাবে কি করে। জীবনে বৈচিত্র্য থাকাটাই তো ভালো, বলো? সব কিছু একহারা হলে চলবে? ঠিক এই জায়গাটাতে আমাদের শুধু লেখকের এখানে মানে সেই সাউরি সানের সাথে কথা বলার সময় আত্মোপলব্ধি হয়নি, বরং আমাদের প্রত্যেকের সেই আত্মোপলব্ধি হয় যে সত্যি আমরা যে সর্বত্র একই রকম কমফোর্ট আশা করছি, অ্যাকচুয়ালি আমরা একটা অদ্ভুত অলীক জিনিসের পিছনে ছুটে যাচ্ছি। জীবনে বৈচিত্র্য থাকাটাই তো স্বাভাবিক, বৈচিত্র্য থাকাটাই তো সুন্দর। সব জায়গায় যদি সব কিছু পেয়ে যেতাম তাহলে তো সেই বৈচিত্র্যও থাকতো না। আমাদের এখানে লেখকের যে কথাটা একটা জায়গায় কথা আছে, সেটার সাথেও আমি একমত, তবে আমি সেইটা এখন উল্লেখ করব না। আপনারা বইটা পড়ুন, বইটা ভীষণ সুন্দর। আর একজন পাঠকের পাঠযাপন যখন পড়া হয় তখন কীরকম মনে হয় নিজের সামনে একটা আয়না ধরা হচ্ছে, কারণ অন্য একজনের পাঠযাপনের মধ্যে দিয়ে নিজেকেও অন্যভাবে চেনা যায়। অন্তত এই বইটার ক্ষেত্রে আমি সেটা চিনতে পেরেছি। লেখকের ভাষা ভীষণ প্রাঞ্জল, আমার পড়তে একদম সময় লাগেনি, এবং আমি খুবই কৃতজ্ঞ সপ্তর্ষিদার কাছে যে সপ্তর্ষিদা আমাকে এই বইটা দিয়েছিল। আমি চাই আরও অনেক অনেক মানুষ এই বইটা পড়ুক, আর সেটার ব্যাপারে কনভিন্স করতে আমি এটার শেষ একটা প্যারা পড়ছি। লেখাটা গুছানো হলো না, হওয়ার কথাও হয়তো ছিল না। গল্পেরা এখনও চলছে, তারা নিজেদের মতো রাস্তা খুঁজে নিচ্ছে, তারা নিজেদের মধ্যে মিশে যাচ্ছে, আবার আলাদা হয়ে বেড়ে উঠছে। তারা ঘর করছে জীবন নামের ক্যালাইডোস্কোপে। ক্যালাইডোস্কোপ রঙিন, কারণ তাতে বিবিধের মাঝে দেখো মিলন মহান, তাতে বিবিধ বর্ণের সমাহার, বিবিধ আকৃতির সমাহার। জীবনটাও তেমনই। আর আমাদের আশেপাশে যতজন মানুষ ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে এক একজন চলমান লাইব্রেরি। সাহিত্য আসলে আমাদের চারপাশের জগৎটাকে এবং নিজেকে চিনতেই সাহায্য করে। আর এই বইটা সেই অনুভূতিগুলোকেই আরও সামনে নিয়ে এলো, চোখের সামনে অনুভব করালো যে আমরা পড়ি কেন, আমরা জানি কেন, আর চারপাশে যা যা কিছু হচ্ছে সব কিছুই আসলে ভাবিকালের ইতিহাস এবং আজকের বর্তমান, কিন্তু একই সাথে গল্প। সবাই এই বইটা পড়ুন, দেখুন, ভাল লাগবে। এবং এটাই এই লেখকের সম্ভবত প্রথম বই। দুই মলাটের দুনিয়া, অভিক মোহন দত্ত, প্রকাশক অন্তরী।